শুভ বিজয়া ক্লাস 12-এর 4th সেমিস্টারের সায়েন্সের ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আজ থেকে 4th সেমিস্টার এবং 2nd সেমিস্টারের প্রত্যেকটা চ্যাপ্টারের মাত্র 2টো করে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য জিস্ট সহকারে সহজ করে বুঝিয়ে আলোচনা করে দেয়া হবে। টিউশনে বুঝতে সমস্যা বা টিউশনে বুঝতে পারলেও মনে রাখতে পারা যাচ্ছে না, তাই বলবো এই ভিডিওটি একবার দেখে নাও, দিলেই তোমাদের মনের মধ্যে সমস্ত তথ্য স্টোর হয়ে থাকবে, যা যে কোনো পরীক্ষার সমস্ত কোশ্চেনের উত্তর দিতে তোমাদের কোনো সমস্যা হবে না। কোনো কোশ্চেন এর বাইরে থেকেও আসার সম্ভাবনা নাই। তো সবাইকে বলবো ভিডিওটি একবার অন্তত দেখে নিবে। চলে আসি আজকের যে চ্যাপ্টারটা আলোচনা করা হবে, ইলেকট্রোকেমিস্ট্রি, তড়িৎ রসায়ন। এই তড়িৎ রসায়নের যদি দুটো পার্ট দেখা যায়, তড়িৎ রাসায়নিক কোষ হচ্ছে দু প্রকার। এক হচ্ছে দেখো গ্যালভানীয় কোষ, মানে যেখানে আমাদের রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। যেরকম আমরা জানি ব্যাটারিতে কি থাকে, রাসায়নিক শক্তি সঞ্চিত হয়ে থাকে। যখনই আমরা সংযোগ করে দেই, বর্তনী যোগ করে দেই, সঙ্গে সঙ্গে সেটা কি হয়ে যায়, সেটাখানে আমরা তড়িৎ শক্তি পাই। আরেকটা উদাহরণ যদি আমরা বলি সরল ভোল্টীয় কোষ, এটাও এক ধরনের গ্যালভানীয় কোষ। আরেক ধরনের যে কোষ হয় তড়িৎ রাসায়নিক কোষের যে দু প্রকার, একটা গ্যালভানীয় কোষ আর 2 নম্বর হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। এই তড়িৎ বিশ্লেষ্য কোষ মানে ঠিক উল্টো, তড়িৎ শক্তি চালনা করলে সেখানে রাসায়নিক বিক্রিয়া ঘটবে, আর রাসায়নিক বিক্রিয়া ঘটলে সেখানে নতুন নতুন যৌগ উৎপন্ন হবে। সেইখানে বলা আছে তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তার উদাহরণ কি? তার উদাহরণ আমরা যে কোনো তড়িৎ বিশ্লেষণ করি, যে কোনো তড়িৎ বিশ্লেষণ আমরা গলিত NaCl তড়িৎ বিশ্লেষণ করলে বা জলের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে বা অ্যানোডে কী উৎপন্ন হয়, সেগুলো আমরা পরপর আলোচনা করব। তাহলে আমাদের এই দুটো পার্ট রয়েছে। এখন আমাদের সিলেবাসে যেটা রয়েছে প্রথম অংশে, ওই তড়িৎ বিশ্লেষণের অংশ এবং কন্ডাক্টেন্সের অংশ রয়েছে। কন্ডাক্টেন্স জানতে গেলে আমরা মাধ্যমিক লেভেলে আমরা পড়ে এসেছি রোধ পরিবাহীর প্রবাহের বিরুদ্ধে বাধা দেয়। তাহলে রোধের উল্টোটা কি হবে? আমরা অবশ্যই বলবো পরিবাহিতা। তাহলে পরিবাহিতা কোশ্চেন পরীক্ষায় পড়তে পারে। তাহলে পরিবাহিতা আমরা কি বলবো, যে কোনো পরিবাহীর রোধের অনন্যককে আমরা পরিবাহিতা বলা হয়। তাহলে পরিবাহিতা সমান 1 রোধ। তাহলে রোধের একক আমরা সবাই জানি কি হয়, ওহম। তাহলে বলো পরিবাহিতার একক কী হবে? ওহমের উল্টা তাহলে কি হবে? ওহমকে যদি উল্টে দেই MHO মানে মো হবে, এটা হচ্ছে CGS ইউনিট, আর SI ইউনিটে হবে সিমেন্সকে S দ্বারা ডিনোট করা হয়। তাহলে বলে দিচ্ছি পরিবাহিতা মানে রোধের অনন্যক, অর্থাৎ 1/R। তাহলে পরিবাহিতার একক হবে CGS পদ্ধতিতে মো এবং SI পদ্ধতিতে সিমেন্স। চলে আসি 3 নম্বর পয়েন্টে, আপেক্ষিক পরিবাহিতা মানে আপেক্ষিক রোধের উল্টা। তাহলে আপেক্ষিক পরিবাহিতার আমরা যদি রাশিমালা বের করি, আপেক্ষিক পরিবাহিতা মানে আপেক্ষিক পরিবাহিতা হচ্ছে একক আয়তনের পরিবাহিতা, কোনো পরিবাহীর পরিবাহিতা। তাহলে আপেক্ষিক পরিবাহিতার যারা আমরা রাশিমালা দেখি, K সমান 1/R ইন্টু L/A। K সমান হচ্ছে 1/R ইন্টু L/A। এটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতার রাশিমালা। এটা ভালো করে মনে রাখার চেষ্টা করবে। এই রাশিমালা থেকে রাশিমালা পড়তে পারে এবং এখান থেকে অঙ্কও পড়তে পারে। তাহলে এই রাশিমালাটা হচ্ছে কে হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা, K সমান 1/R ইন্টু L/A। 1/R হচ্ছে আমরা এক্ষুনি আলোচনা করলাম পরিবাহিতা, আর L/Aটাকে বলা হয় কোষ ধ্রুবক, কোনো কোষের কোষ ধ্রুবক। L মানে হচ্ছে দৈর্ঘ্য, দুটো মানে আমরা যে দৈর্ঘ্য বলতে আমরা যদি বলবো যে দুটো তড়িৎদ্বারের মধ্যবর্তী দূরত্ব, আর A মনে হচ্ছে তড়িৎদ্বারের পশ্চাচ্ছেদ বা ক্ষেত্রফল। তাহলে L/A কোষ ধ্রুবক আর K1/R হচ্ছে পরিবাহিতা। তাই এই রাশিমালাটা ভালো করে মনে রাখার চেষ্টা করবে, এখান থেকে অঙ্ক পড়বে। আপেক্ষিক পরিবাহিতা K সমান 1/R ইন্টু L/A। এটা যদি জানতে চাও কী করে এসছে, এটা তোমাকে জানতে গেলে এই যে আপেক্ষিক রোধটাকে যদি আমরা উল্টে দেই, সেখান থেকেই রাশিমালাটা পেয়ে যাব। এই আপেক্ষিক রোধে তাহলে পরিবাহিতা তাহলে একক কী হবে? তাহলে দেখো একক হচ্ছে 1/R মানে আমরা মোহ হবে, আর L/A, L মানে সেমি,
আর এ মানে সেমি স্কোয়ার, তাহলে সেমি ইনভার্স, তাহলে যেটা দাঁড়ালো ওহম ইনভার্স সেমি ইনভার্স। এটা সিজিএস ইউনিট। যদি এসআই ইউনিট হয় তাহলে কী হবে, ওহম ইনভার্স বা মোহো মিটার ইনভার্স। তাহলে আরেকবার বলে দিচ্ছি, একক আমরা রাশিমালা জানা থাকলে একক মনে রাখার মুখস্থ করে রাখার কোনো প্রয়োজন নেই, আমরা রাশিমালা থেকেই আমরা বলে দিতে পারবো। 1/r হচ্ছে মোহো আর L/E হচ্ছে সেমি ইনভার্স, তাহলে ওহম ইনভার্স সেমি ইনভার্স বা মোহো সেমি ইনভার্স। আর এসআই পড়তে হলে মোহো মিটার ইনভার্স। চলে আসি 4 নম্বর পয়েন্টে। এখানে একটা কোশ্চেন আসে বারবার যে কোষ মানে আপেক্ষিক পরিবাহিতা এবং পরিবাহিতা কখন সমান হবে। তাহলে আমরা এই রাশিমালাতে দেখতে পেলাম যে আপেক্ষিক পরিবাহিতা রাশিমালা কে সমান 1/r × L/A। তাহলে এই কে এর সঙ্গে 1/r সমান হবে তখনই যদি আমরা L/A এর মান 1 হয়। দেখো L/A এর মান যদি 1 হয় তাহলে অবশ্যই কে সমান L হবে। সেই কারণে আমাদের লিখে দিয়েছি, দেখো যে কোনো কোষের কোষ ধ্রুবকের মান যদি 1 হয়, মানে L/A এর মান যদি 1 হয়, তাহলে আপেক্ষিক পরিবাহিতা এবং পরিবাহিতা সমান হবে। এই কোশ্চেনটা এসছে পরীক্ষায়। চলে আসি 5 নম্বর পয়েন্টে। 5 নম্বর পয়েন্টে হচ্ছে মোলার পরিবাহিতা। এই আপেক্ষিক পরিবাহিতা হচ্ছে একক আয়তনের পরিবাহিতা, আর মোলার পরিবাহিতা এবং তুল্যাঙ্ক পরিবাহিতা যেটা আমরা পড়ব, সেই মোলার পরিবাহিতা তুল্যাঙ্ক পরিবাহিতা হচ্ছে আমরা একটা দ্রবণের একটা দ্রবণের আমরা পরিবাহিতা নির্ণয় করব। সেই দ্রবণের ক্ষেত্রে যখন আমরা যদি 1 মোল দ্রাব দ্রবীভূত থাকবে, 1 মোল দ্রাব দ্রবীভূত থাকবে, তখন তাকে আমরা মোলার পরিবাহিতা বলবো। আর 1 গ্রাম তুল্যাঙ্ক দ্রাব দ্রবীভূত থাকলে তখন তাকে আমরা বলবো তুল্যাঙ্ক পরিবাহিতা। 1 গ্রাম মোল দ্রাব দ্রবীভূত অবস্থা থাকলে সেই আয়তনের পরিবাহিতাকে আমরা মোলার পরিবাহিতা বলবো। আর 1 গ্রাম তুল্যাঙ্ক যদি দ্রাব দ্রবীভূত থাকে তখন যে পরিবাহিতা হবে তখন তাকে আমরা তুল্যাঙ্ক পরিবাহিতা বলবো। সেই মোলার পরিবাহিতা রাশিমালা আমরা যদি বের করি, মোলার পরিবাহিতা রাশিমালা সমান হবে, মনে রাখবে, আপেক্ষিক পরিবাহিতা মানে কে ইন্টু 1000/m। কে ইন্টু 1000/m। কে হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা, আর 1000 তো একটা সংখ্যা, আর এম হচ্ছে মোলার গাঢ়ত্ব। কারণ আমরা বললাম যে 1 মোল দ্রাব দ্রবীভূত থাকবে তাহলে মোলার গাঢ়ত্ব হবে। তাহলে মোলার পরিবাহিতা রাশিমালা হচ্ছে মোলার পরিবাহিতা সমান আপেক্ষিক পরিবাহিতা ইন্টু 1000/m, মানে কে ইন্টু 1000/m। তাহলে এর একক কী হবে? কে এর একক তো আমরা সবাই একটু আগে মুখস্থ আমার হয়ে গেল, ওহম ইনভার্স, সেমি ইনভার্স। আর গাঢ়ত্ব যেহেতু আমরা এখানে ভি থাকে একক মানে আয়তন একক হচ্ছে সেমি স্কোয়ার, তা সেমি স্কোয়ারটার সঙ্গে যদি আমরা আয়তন সেমি কিউব যদি আমরা গুণ করে দিই তাহলে একটা সেমি ইনভার্সের সঙ্গে সেমি কেটে যাবে, তাহলে যেটা দাঁড়াবে ওহম ইনভার্স সেমি স্কোয়ার মোল ইনভার্স। ওহম ইনভার্স সেমি ইনভার্স হচ্ছে কে এর একক, আর আয়তনের একক যেহেতু সেমি কিউব, একটা সেমি কেটে যাবে, তাহলে ওহম ইনভার্স সেমি স্কোয়ার মোল ইনভার্স। এটা সিজিএস ইউনিট। যদি এসআই ইউনিট জানতে চাই তাহলে হবে ওহম ইনভার্স মিটার স্কোয়ার মোল ইনভার্স, যেহেতু মোলার পরিবাহিতা মোল ইনভার্স। তাহলে তুল্যাঙ্ক পরিবাহিতা একই রকম হবে, প্রায় একই রকম, কারণ এই দুটো একই জিনিস প্রায়। আপেক্ষিক পরিবাহিতা এক ধরনের, তুল্যাঙ্ক পরিবাহিতা মোল পরিবাহিতা এক ধরনের। তুল্যাঙ্ক পরিবাহিতা তাহলে রাশিমালা কী হবে? তাহলে তুল্যাঙ্ক পরিবাহিতা হবে আপেক্ষিক পরিবাহিতা ইন্টু 1000/n। তা এখানে আগেটা ছিল 1000/m, এটা হচ্ছে 1000/n, কারণ n মানে নর্মাল গাঢ়ত্ব আর m মানে মোলার গাঢ়ত্ব। যেহেতু এখানে তুল্যাঙ্ক ভার দ্রাব দ্রবীভূত থাকে তাহলে নর্মাল গাঢ়ত্ব হবে, আর সেই কারণে 1000/n। তাহলে একই, তাহলে আমাদের এখানে যদি একক দেখি তাহলে ওহম ইনভার্স হবে সেমি স্কোয়ার হবে, শুধু সেখানে গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স হবে, জি গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স, জি ইকুইভ্যালেন্ট ইনভার্স হবে। তাহলে হবে ওহম ইনভার্স সেমি স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। আর এসআই ইউনিটে কী হবে? ওহম ইনভার্স মিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। যেহেতু তুল্যাঙ্ক পরিবাহিতা সেই কারণে গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স হবে। তো এই হচ্ছে তুল্যাঙ্ক পরিবাহিতা ও মোলার পরিবাহিতার সংজ্ঞা, তার রাশিমালা, তার একক। তো হয়ে গেল। তাহলে এখান থেকে কি কোশ্চেন আসতে পারে? এখান থেকে যে কোশ্চেন আসতে পারে যে এই মোলার পরিবাহিতা তুল্যাঙ্ক কখন সমান হবে। তাহলে মোলার পরিবাহিতা তুল্যাঙ্ক তখনই সমান হবে যদি আমার কোনো তড়িৎ যে তড়িৎ বিশ্লেষ্যের মোলার গাঢ়ত্ব এবং নর্মাল গাঢ়ত্ব সমান হবে। কারণ এম আর এন যদি সমান হয়ে যায় তাহলে অবশ্যই মোলার পরিবাহিতা তুল্যাঙ্ক সমান হবে। তাহলে মোলার গাঢ়ত্ব এবং নর্মাল কাদের ক্ষেত্রে সমান হবে? যাদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যেমন HCl NaOH, কারণ এদের মোলার যা মানে আণবিক ভর যা তুল্যাঙ্ক ভর তা, যাদের আণবিক ভর যা তুল্যাঙ্ক ভর তা তাদের ক্ষেত্রে আমাদের কী হবে? আমাদের মোলার গাঢ়ত্ব এবং নর্মাল সমান। আর মোলার গাঢ়ত্ব নর্মাল গাঢ়ত্ব সমান মানে তোমার হচ্ছে মোলার পরিবাহিতা এবং তুল্যাঙ্ক পরিবাহিতা সমান হবে। তাহলে কাদের ক্ষেত্রে হয়? এক্সাম্পলগুলো দেখো, HCl NaOH NaCl KCl NaNO3 এদের ক্ষেত্রে
সমান হবে। চলে আসি 8 নম্বর পয়েন্টে, তুল্যাঙ্ক পরিবাহিতা এবং মোলার পরিবাহিতার যে সম্পর্ক যেটা আমরা বললাম, তাহলে সেই সম্পর্কটা যদি আমরা বানিয়ে দিই, তো বানালে কী আসবে, যে তুল্যাঙ্ক পরিবাহিতা সমান হবে মোলার পরিবাহিতা বাই ক্যাটায়ন বা অ্যানায়নের যোজ্যতা, মানে ল্যামডা সমান ল্যামডা এম বাই জেড। কেন? ল্যামডা হচ্ছে তুল্যাঙ্ক পরিবাহিতা, ল্যামডা এম হচ্ছে মোলার পরিবাহিতা, আর জেড হচ্ছে ক্যাটায়ন বা অ্যানায়নের মোট যোজ্যতা, মানে ক্যাটায়নের অ্যানায়নের যোজ্যতা মানে সংখ্যাকে আধান দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে আমরা যদি H2SO4 যদি জানতে চাই, তাহলে H2SO4 যদি ক্যাটায়ন ধরি 2H+, তাহলে 2 হচ্ছে সংখ্যা আর H প্লাসের প্লাস 1 মানে 2 একে 2, বা SO4 যদি 2 মানে ধরতাম, SO4 একটা আর -2 মানে দুটা, মানে 2 একে 2, সেই 2 দাঁড়াচ্ছে জেটের মান। তাহলে জেটের মান 2 মানে সবসময় হবে মোলার পরিবাহিতাটাকে যদি 2 দিয়ে ভাগ করি তবে আমরা তুল্যাঙ্ক পরিবাহিতা পাবো, অর্থাৎ ল্যামডা সমান হবে ল্যামডা m/2। মানে যেহেতু এখানে তুল্যাঙ্ক ভার এবং আণবিক ভর সমান নয়, অর্ধেক হচ্ছে তুল্যাঙ্ক ভার হচ্ছে আণবিক ভরের অর্ধেক, তাহলে অবশ্যই তুল্যাঙ্ক পরিবাহিতা হবে মোলার পরিবাহিতা বাই 2। চলে আসি 9 পয়েন্টে, যে আপেক্ষিক পরিবাহিতা গাঢ়ত্বের সঙ্গে কেমন নির্ভর করে, মোলার পরিবাহিতা গাঢ়ত্বের সঙ্গে কেমন নির্ভর করে। আমরা আপেক্ষিক পরিবাহিতা হচ্ছে একক আয়তনের তড়িৎ পরিবাহিতা, একক আয়তনে কোনো তড়িৎ বিশ্লেষণ পরিবাহিতা, একক আয়তন। তাহলে একক আয়তনে যদি পরিবাহিতা, তাহলে একক আয়তনের আয়ন সংখ্যা যদি বাড়ে, তাহলে একক আয়তনে যদি আয়ন সংখ্যা বাড়ে তাহলে আপেক্ষিক পরিবাহিতা বাড়বে। আপেক্ষিক পরিবাহিতা হচ্ছে একক আয়তনের পরিবাহিতা, তাহলে একক আয়তনে যদি আয়ন সংখ্যা বৃদ্ধি পায় তাহলে অবশ্যই আপেক্ষিক পরিবাহিতা বৃদ্ধি পাবে, আর একক আয়তনে আয়ন সংখ্যা হ্রাস পেলে অবশ্যই আপেক্ষিক পরিবাহিতা হ্রাস পাবে। তাহলে তোমরাই বলো এবারে, আমি দুটো পার্টে পার্টে ভাগ করে দেখে দিচ্ছি, খুব সুন্দর করে বুঝে নেওয়ার চেষ্টা করবে। তীব্র তড়িৎ বিশ্লেষণ যদি হয়, মানে যারা সম্পূর্ণরূপে আয়নিত হয়ে যায়, তাদের তো আর কোনোভাবে আয়ন সংখ্যা বাড়ার কোনো সম্ভাবনা নেই। দ্রবণকে আমরা জানি কি, দ্রবণকে লঘু করলে অসওয়াল্ট ডাইলুশন ল অনুযায়ী মৃদু তড়িৎ বিশ্লেষের আয়ন সংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু তীব্র তড়িৎ বিশ্লেষ তো 100% আয়নিত হয়ে গেছে, তাহলে সেখানে কোনোভাবে আর আয়ন সংখ্যা বাড়ার কোনো সম্ভাবনা নাই। তাই সেই কারণে লঘুতা বৃদ্ধি করলে আয়ন সংখ্যা বাড়বে না। কাদের ক্ষেত্রে? তীব্র তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে। বরঞ্চ কী হবে, যত দ্রবণকে লঘু করছি তাহলে একক আয়তনের আয়ন সংখ্যা কিন্তু হ্রাস পাবে। কেন? আয়তন বেড়ে যাচ্ছে মানে একক আয়তনের মধ্যে আয়ন সংখ্যা কিন্তু হ্রাস পেয়ে যাচ্ছে, তাহলে আয়ন সংখ্যা হ্রাস পেয়ে যাচ্ছে মানে আপেক্ষিক পরিবাহিতা কী হবে? হ্রাস পেয়ে যাবে। তাহলে তীব্র তড়িৎ বিশ্লেষ্য যে কোনো NaCl, KCl যাই হোক না কেন, তাদের ক্ষেত্রে লঘুতা বাড়লে, মানে যত দ্রবণকে লঘু করা হবে, মানে গাঢ়ত্ব হ্রাস করা হবে, আপেক্ষিক পরিবাহিতা হ্রাস পাচ্ছে, গাঢ়ত্ব বৃদ্ধি করলে বাড়বে। এবার যদি মৃদু তড়িৎ বিশ্লেষণ নেওয়া হয়, একটা উদাহরণ যদি নেওয়া হয় CH3COOH বা HCN, এই সমস্ত যদি মৃদু তড়িৎ বিশ্লেষণ নেওয়া হয়, তাদের কি হচ্ছে, যত লঘুতা বাড়ানো হচ্ছে তাদের কিছুটা হয়তো আয়ন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কেন? আমরা জানি লঘুতা বাড়ালে আয়ন সংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু আয়তন বৃদ্ধিটা এত হয়ে যাচ্ছে, মানে জলটা এত যোগ করা হয়ে যাচ্ছে, দ্রাবকটা এত যোগ করা হয়ে গেছে, সেখানে যে অনুসংখ্যাটা বাড়লো, যে আয়ন সংখ্যাটা বাড়লো, সেটা মানে নেগলিজিবল হয়ে যাচ্ছে। সেই কারণে এতটা আয়তন বৃদ্ধি পাচ্ছে, একক আয়তনে আয়ন সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। আয়ন সংখ্যা বাড়ছে ঠিক, কিন্তু আয়তনটা এত বেড়ে যাচ্ছে, সেখানে আয়ন সংখ্যা কিন্তু একক আয়তনে হ্রাস পাচ্ছে। সেই কারণে মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রেও সেই লঘুতা বাড়লে আপেক্ষিক পরিবাহিতা হ্রাস পায়। দুটোই কিন্তু একই, লঘুতা বাড়লে মানে গাঢ়ত্ব হ্রাস করলে বাড়বে, কিন্তু যদি দুটো আলাদা আলাদাভাবে ব্যাখ্যা চায় তাহলে ব্যাখ্যাগুলো কিন্তু সুন্দর করে লিখে দিয়েছি, দেখে নেবে, একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে। চলে আসি 10 পয়েন্টে। 10 পয়েন্টে হচ্ছে উষ্ণতার সঙ্গে আপেক্ষিক পরিবাহিতার সম্পর্ক কেমন। উষ্ণতার সঙ্গে আপেক্ষিক পরিবাহিতার সম্পর্ক হচ্ছে যে উষ্ণতা আমরা যদি বৃদ্ধি করি তাহলে আপেক্ষিক পরিবাহিতা বৃদ্ধি পায়। কেন? উষ্ণতা বাড়লে আমাদের আপেক্ষিক পরিবাহিতা বাড়বে, মানে তোমার হচ্ছে পরিবাহিতা, মানে আয়নগুলি পরিবাহিতা বেড়ে যায়, গতিবেগ বেড়ে যায়, পরিবাহিতা বাড়বে। চলে আসি 11 পয়েন্টে। এবারে চলে আসি মোলার পরিবাহিতা এবং তুল্যাঙ্ক পরিবাহিতা। এই দুটো তো একই রকম, দুটোই দ্রবণের ক্ষেত্রে, এবং দুটোর ক্ষেত্রে আমরা যদি দেখি, একটাতে 1 মোল দ্রাব থাকবে, একটাতে মানে 1 গ্রাম তুল্যাঙ্ক, তাহলে সেই মোলার পরিবাহিতা এবং তুল্যাঙ্ক পরিবাহিতা গাঢ়ত্বের সঙ্গে একই রকম সম্পর্ক হবে। আপেক্ষিক পরিবাহিতা এক ধরনের সম্পর্ক বুঝিয়ে বলা হলো, আর মোলার পরিবাহিতা এবং তুল্যাঙ্ক পরিবাহিতা আরেক ধরনের, দুটোই কিন্তু সেম ব্যাখ্যা হবে। তাহলে কি? মোলার পরিবাহিতা এবং তুল্যাঙ্ক পরিবাহিতা আয়নগুলি গতিবেগের উপর নির্ভর করে। গতিবেগ, আয়নগুলি একক আয়তনে আয়ন সংখ্যার উপর নির্ভর করে না, আয়নগুলি গতিবেগের উপর। তাহলে গতিবেগের উপর যদি নির্ভর করে মূলত, তাহলে আয়নগুলি গতিবেগ যদি বাড়ে, আয়নগুলি গতিবেগ বাড়লে মোলার পরিবাহিতা বা তুল্যাঙ্ক বাড়বে। এবারে যদি আমরা বলি এই একই রকম তীব্র এবং মৃদু যদি আলোচনা করি, ডিসকাস করি,
যে লঘুতা বৃদ্ধি পেলে, লঘুতা বৃদ্ধি করা হচ্ছে মানে গাঢ়ত্ব হ্রাস করা হচ্ছে, এটা কিন্তু অনেকে গুলিয়ে ফেলে। লঘুতা বৃদ্ধি মানে গাঢ়ত্ব বৃদ্ধি নয়, লঘুতা বৃদ্ধি মানে গাঢ়ত্ব হ্রাস করা। লঘুতা বৃদ্ধি করা হলে তীব্র তড়িৎ বিশ্লেষে আয়ন সংখ্যা বাড়ার কোনো সম্ভাবনা নেই, ও তো সম্পূর্ণরূপে আয়নিত হয়ে আছে, বৃদ্ধি পায় না। তাহলে বরং কী হচ্ছে, ওই গাঢ়ত্ব মানে আয়তন বাড়ার ফলে আয়নগুলির মধ্যে দূরত্ব কিন্তু বাড়ছে। আয়নগুলির মধ্যে যদি দূরত্ব বাড়ে তাহলে কী হবে, এই যে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে যে আকর্ষণ বল, তাদের মধ্যে যে ইন্টারাকশানটা, সেটা কিন্তু হ্রাস পাবে। আর ইন্টারাকশান হলে কিন্তু তাদের মধ্যে গতিবেগ কিন্তু কমে যেত। তাহলে ইন্টারাকশান হ্রাস পেয়ে যাচ্ছে মানে আকর্ষণ বল হ্রাস পেয়ে যাচ্ছে মানে আয়নগুলি গতিবেগ বৃদ্ধি পাবে। যদি আমরা ক্লোজলি থাকি তাহলে ক্লোজ থাকা মানে কি, ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে একটা আকর্ষণ বল চলে আসবে, তখন কিন্তু গতিবেগ কমে যাবে। যেহেতু আয়তনটা বেড়ে যাচ্ছে তাহলে এই ইন্টারাকশান বা আকর্ষণ বলটা হ্রাস পাচ্ছে, আর হ্রাস পাচ্ছে বলে আয়নগুলির গতিবেগ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আর গতিবেগ বৃদ্ধি পেলে আমরা তো একটু আগে বললাম মোলার পরিবাহিতা এবং তুল্যাঙ্কতা বৃদ্ধি পাবে। তাহলে গাঢ়ত্ব বৃদ্ধি পেলে মোলার পরিবাহিতা এবং তুল্যাঙ্ক পরিবাহিতা বৃদ্ধি পাবে। এবারে যদি বলা হয় লঘুতা বৃদ্ধির মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কী হবে, মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আমরা দেখতে পাবো আয়ন সংখ্যা সামান্য বাড়বে, আয়ন সংখ্যা বাড়বে। আর আয়ন সংখ্যা বাড়া মানে এখানে কি হচ্ছে, মানে আমাদের মোলার পরিবাহিতা ও তুল্যাঙ্কতা বৃদ্ধি পাবে, কারণ আয়ন সংখ্যা বাড়া মানে বাড়বে। তবে এই যে বৃদ্ধিটা মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে যে বৃদ্ধিটা, মানে আয়তনটা তো বেড়ে যাচ্ছে, সেখানেও ইন্টারাকশান হচ্ছে না এক, আর আয়ন সংখ্যা বাড়ছে, আর আয়ন সংখ্যা বাড়ছে মানে মোলার পরিবাহিতা এবং তুল্যাঙ্ক পরিবাহিতাও বাড়বে। তাহলে তীব্র হোক আর মৃদু হোক দুজনের ক্ষেত্রে কিন্তু উত্তর একই, কিন্তু ব্যাখ্যাগুলো একটু আলাদা ধরনের। তাহলে এই ব্যাখ্যাগুলো একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে। আর একবার বলে দিচ্ছি, মোলার পরিবাহিতা এবং তুল্যাঙ্ক পরিবাহিতার ক্ষেত্রে তীব্র তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে যেহেতু আমরা এখানে সম্পূর্ণরূপে আয়নিত হয়ে গেছে, তাহলে এখানে আয়ন সংখ্যা বাড়ে না, বরং কি হচ্ছে, আয়তন বাড়ার ফলে তাদের মধ্যে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে কি আকর্ষণ বলটা হ্রাস পাচ্ছে, ফলে আয়নগুলি গতিবেগ বেড়ে যাচ্ছে। আর গতিবেগ বেড়ে যাচ্ছে মানে মোলার পরিবাহিতা এবং তুল্যাঙ্কতা বাড়ছে। আর মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আয়ের লঘুতা বাড়ানোর ফলে তাহলে আয়ন সংখ্যা সামান্য বাড়ছে, আয়ন সংখ্যা বাড়ছে, আর আয়তনও অনেকটা বেড়ে যাচ্ছে, ফলে আয়ন সংখ্যা বাড়ার ফলে যেরকম মানে মোলার পরিবাহিতা তুলনাতে বাড়বে, আর ইন্টারাকশানও কমে যাচ্ছে, ফলে মোলার পরিবাহিতা গতিবেগ বেড়ে যাচ্ছে, ফলে মোলার পরিবাহিতা বাড়বে। তাহলে হয়ে গেল। এবারে চলে আসি 12 পয়েন্টে, অসীম লঘুতা। এবার যত লঘু করছি মোলার পরিবাহিতা বাড়ছে, লঘু করছি মোলার পরিবাহিতা বাড়ছে, লঘু করছি মোলার পরিবাহিতা, এরপর বাড়তে বাড়তে এক সময় দেখা যাবে আর মোলার পরিবাহিতার বৃদ্ধি পাবে না, একটা সর্বোচ্চ মানে পৌঁছে গেছে, তখন সেই পরিবাহিতাকে বলা হচ্ছে অসীম লঘুতায় মোলার পরিবাহিতা। মানে লঘুতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে একটা নির্দিষ্ট মানে পৌঁছে যাবে আর মোলার পরিবাহিতা আর বৃদ্ধি পাবে না, সেই পরিবাহিতাকে আমরা বলবো অসীম লঘুতায় মোলার পরিবাহিতা। সেই অসীম লঘুতায় মোলার পরিবাহিতা তীব্র তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট মান পাবো। কেন? বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট মান সর্বোচ্চ হয়ে যাবে। এই কারণে নির্দিষ্ট মান পাই বলে তাকে আমরা পরীক্ষার সাহায্যেও নির্ণয় করতে পারি, লেখচিত্রের সাহায্যেও আমরা মোলার পরিবাহিতা নির্ণয় করতে পারি। কেন? তীব্র তড়িৎ বিশ্লেষণের মান যেহেতু একটা নির্দিষ্ট মানে পৌঁছে যাবে। কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে সেখানে তো কখনও সম্পূর্ণ, যতই বিয়োজন বাড়ুক না কেন, যতই লঘুতা বাড়লে বিয়োজন বাড়ুক না কেন, কখনোই কিন্তু 100% হয় না। আর 100% হয় না বলে এর কিন্তু অসীম লঘুতায় মোলার পরিবাহিতার মান আমরা কিন্তু পরীক্ষার সাহায্যে বলো বা লেখচিত্রের সাহায্যে বলে নির্ণয় করতে পারবো না। দেখো, একটা লেখচিত্রের সাহায্যে দেখানোর চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করো। তাহলে আর একবার বলে দিচ্ছি যে অসীম লঘুতায় মোলার পরিবাহিতা তীব্র তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট মান পাবো, মানে বাড়তে বাড়তে সর্বোচ্চ হয়ে যাবে, ফলে তাকে আমরা লেখচিত্রের সাহায্যে নির্ণয় করতে পারবো, পরীক্ষার সাহায্যেও নির্ণয় করতে পারবো। কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষণ যতই আয়ন সংখ্যা বাড়ুক না কেন, লঘুতা বাড়লে কখনোই 100% হয় না। আর 100% হয় না বলে তাহলে মোলার পরিবাহিতা কখনো সর্বোচ্চ মানে পৌঁছাতে পারে না, ফলে এখানে কিন্তু লেখচিত্রের সাহায্যে নির্ণয় করা যায় না বা পরীক্ষার সাহায্যে নির্ণয় করা যায় না। দেখো লেখচিত্রের দিকে দেখো, ল্যামডা এম ভার্সাস রুট সি গাঢ়ত্বের লেখচিত্র। তাহলে আমরা কি জানলাম যে গাঢ়ত্ব যত বাড়বে তত মোলার পরিবাহিতা কিন্তু কমবে, মানে গাঢ়ত্ব বাড়লে মোলার পরিবাহিতা কমবে, গাঢ়ত্ব হ্রাস করলে মোলার পরিবাহিতা বাড়বে। গাঢ়ত্ব হ্রাস কোন দিকে হচ্ছে? এদিকে হচ্ছে। তাহলে গাঢ়ত্ব হ্রাস যেহেতু এদিকে হচ্ছে তাহলে মোলার পরিবাহিতা এদিক থেকে এদিকে বাড়বে। তাহলে বাড়ছে, দেখো তীব্র তড়িৎ বাড়তে 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 এক সময় এখানে এসে এই যে ওয়াই অক্ষকে এখানে এসে ছেদ করেছে। তাই যেখানেই ছেদ করেছে সেটাই হচ্ছে নির্দিষ্ট মান। তাহলে ওই মানটাকে আমরা বলবো অসীম লঘুতায় মোলার পরিবাহিতা। সেইখানে দেখো ল্যামডা 0m মানে ওটা হচ্ছে অসীম লঘুতায় মোলার পরিবাহিতা। তো ওটাই হচ্ছে সর্বোচ্চ মানে পৌঁছে। তাহলে তীব্র তড়িৎ বিশ্লেষণের যদি আমরা ওই মূল বিন্দু থেকে এই পর্যন্ত যদি আমরা ডিস্ট্যান্সটা মেপে নেই তাহলে আমরা পেয়ে যাব তীব্র তড়িৎ বিশ্লেষণের মোলার পরিবাহিতা কতটা, আমরা হিসাব করে পেয়ে যাব। কিন্তু দেখো মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে
গাঢ়ত্ব হ্রাস করার সঙ্গে সঙ্গে মৌলবাদা বাড়ছে ঠিক, কিন্তু বাড়তে 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 কিন্তু কখনোই কিন্তু ওয়াই অক্ষকে ছেদ করছে না। দেখো উপর দিকে উঠে চলে যাচ্ছে, কখনোই কিন্তু ওয়াই অক্ষকে ছেদ করছে না। তাহলে ওয়াই অক্ষকে ছেদ করছে না মানে এখানে কিন্তু লেখচিত্রের সাহায্যে অসীম লঘুতায় মোলার পরিবর্তন মান আমরা নির্ণয় করতে পারবো না, কারণ লেখচিত্র না ছেদ করলে আমরা ডিস্টেন্স পাবো কী করে, তাই পাচ্ছি না। এই কারণে আমরা মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে অসীম লঘুতায় মোলার পরিবর্তন লেখচিত্রের সাহায্যে বা পরীক্ষার সাহায্যে নির্ণয় করতে পারবো না। তাহলে এদের কিসের দ্বারা করতে পারবো? এর জন্য যেটা রয়েছে কোলরাসের সূত্র। কোলরাসের সূত্র তীব্র মৃদু সবার ক্ষেত্রে করা যায়, তাহলে মৃদুর ক্ষেত্রে যদি করতে পারছি না তাহলে অবশ্যই কোলরাসের সূত্রের সাহায্যে মৃদু তড়িৎ বিশ্লেষণের অসীম লঘুতায় মোলার পরিবর্তন নির্ণয় করতে পারবো। এই কোলরাসের সূত্রটা কি? কোলরাসের সূত্র বলছে যে অসীম লঘুতায় কোনো তড়িৎ বিশ্লেষের মোলার পরিবাহিতা ওই তড়িৎ বিশ্লেষে সংগঠক ক্যাটায়ন এবং অ্যানায়নের মোট মোলার আয়নীয় পরিবাহিতার যোগফলের সমান। তাহলে একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যা হবে তার যে ক্যাটায়ন এবং অ্যানায়ন থাকবে তাদের যে মোলার আয়নীয় মোলার পরিবাহিতা তাদের যোগফলের সমান হবে ওই তড়িৎ বিশ্লেষের মোলার পরিবাহিতা, যেটাই স্বাভাবিক হয় যে একটা যোগের যা থাকবে তার ক্যাটায়ন অ্যানায়নের যে আয়নীয় পরিবাহিতা হবে তার যোগ করে দিলেই পেয়ে যাবো। তাই সেটাই হচ্ছে কোলরাসের সূত্র। এই কোলরাসের সূত্রের সাহায্যে যোগ বিয়োগ করে আমরা কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষের আমরা মোলার পরিবাহিতা অসীম লঘুতায় মোলার পরিবাহিতা নির্ণয় করতে পারবো। দেখো 13 নম্বর পয়েন্টে যে কোলরাসের সূত্রের কাজে লাগে কীভাবে আমরা মোলার পরিবাহিতা নির্ণয় করতে পারি। দেখো একটা তীব্র তড়িৎ বিশ্লেষণ λ0 CaCl2, তো CaCl2 নিচ্ছি মানে এর ক্যাটায়ন কী হবে Ca2+ আর 2Cl-। দেখো আয়নীয় পরিবাহিতাকে ছোটো ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়েছে, বড় এমনি তড়িৎ বিশ্লেষের মোলার পরিবাহিতা হচ্ছে বড় ল্যামডা আর আয়নীয় পরিবাহিতা ছোটো ল্যামডা, তা ছোটো λ0 M Ca2+, আর দুটো Cl যেহেতু ছিল দুইটা কিন্তু সামনে চলে আসবে, দুইটাই কিন্তু সামনে চলে আসবে, তাহলে 2 × λ0 M 2Cl মানে Cl-, 2 × λ0 M Cl-। এই সংখ্যাটা কিন্তু ল্যামডার আগে থাকবে, এটা কিন্তু গুলিয়ে ফেললে হবে না, এখানে ভুল হয়ে যাবে। এবারে একই রকম যদি মৃদু তড়িৎ বিশ্লেষণ আমরা জানতে চাই তাহলে λ0 M সমান CH3COOH যদি আমরা বের করতে চাই তাহলে λ0 CH3COO- আর λ0 H+, ওটা H+ হবে, ওটা OH- হয়েছে, এটা H+ হবে, H+, সরি ওটা হবে H+। তো H+ যদি আমরা করতে চাই এই দুটো যোগ করে দিলে পাবো, কিন্তু এই দুটো তো আমরা যে কোনো জায়গা থেকে পেতে গেলে তীব্র তড়িৎ বিশ্লেষণগুলো নিয়ে আমরা করবো, দেখাবো একটু পরে অঙ্কের ক্ষেত্রে দেখাবো কী করে এই অ্যাসিটিক অ্যাসিডের মোলার পরিবাহিতা আমরা নির্ণয় করতে পারি। সেটা আমরা তিনটা আমরা যোগ দেওয়া থাকবে, সেই যোগ থেকে এই অ্যাসিটিক অ্যাসিড নির্ণয় করবো, দুটো যোগ করবো একটা বিয়োগ করে পেয়ে যাবো, দেখাবো একটু পরে। আর একটা এক্সাম্পল দেখো λ0 Fe2SO4 3, তাহলে আমরা কী হবে 2Fe3+ হবে, তাহলে 2টা সামনে চলে আসবে, 2 λ0 M Fe3+, আর 3SO4 হবে, তিনটা যেহেতু হোল 3 আছে 3SO4 হবে 2-, তাহলে 3টা সামনে চলে আসবে λ0 M SO4 2-। তাহলে এইভাবে কোলরাসের সূত্রে কাজে লাগিয়ে তীব্র মৃদু যে কোনো তড়িৎ বিশ্লেষের মোলার পরিবাহী অসীম লঘুতায় মোলার পরিবাহিতা আমরা নির্ণয় করতে পারবো। এখান থেকে কিন্তু একটা কোশ্চেন অঙ্ক থাকবে, শর্ট কোশ্চেন থাকবে, তোমাকে এই ধরো λ0 CaCl2 মান দিয়ে দিল, দিয়ে Ca2+ এর মোলার পরিবাহিতার মান দিয়ে দিল, তাহলে Cl- এর মোলার পরিবাহিতা কত হবে, তাহলে মানগুলো বসিয়ে দিবে, দিয়ে সরল করলে পেয়ে যাবে। চলে আসি 14 নম্বর পয়েন্টে, কোন আয়নগুলির পরিবাহিতা সবচেয়ে বেশি কম, একটু সাজাতে যদি পড়ে পরীক্ষায় তাহলে আমাকে দেখবো সবচেয়ে ছোটো আয়ন কোনটা, সবচেয়ে ছোটো আয়ন হচ্ছে H+, আর H+ সবচেয়ে ছোটো মনে, আর এর হাইড্রেশনও কোনো হওয়ার সম্ভাবনা নেই, তাহলে H+ সবচেয়ে ছোটো হওয়ার কারণে এর গতিবেগ বেশি হবে, ছোটো ক্যাটায়নের গতিবেগ বেশি হবে, তাহলে এই কারণে এই যে মোলার পরিবাহিতা সবচেয়ে বেশি হবে H+। কেন H+ সবচেয়ে ছোটো। তবে বাকি ক্যাটায়নগুলো যদি আমরা দেখি, তাদের ক্ষেত্রে যাদের ছোটো আকার যার ধরো Li+, Na+, এই ছোটো আকার হয়ে গেলে কিন্তু তাদের আবার হাইড্রেশন মাত্রা বেড়ে যায়, একমাত্র H+ এর ক্ষেত্রে হবে না, বাকি আয়নগুলোর ক্ষেত্রে কিন্তু হাইড্রেশন মাত্রা বেড়ে যাবে। তাহলে ছোটো ক্যাটায়নের হাইড্রেশন মাত্রা বেশি, হাইড্রেশন মাত্রা মানে ও বেশি জল নিয়ে নেবে, আর বেশি জল নিয়ে নেওয়া মানে তার সাইজটা বেড়ে যাচ্ছে, আর সাইজ বেড়ে যাচ্ছে মানে তার গতিবেগ কিন্তু কমে যাবে। তাহলে H+ বাদে বাকি ক্যাটায়নগুলোর ক্ষেত্রে ক্যাটায়ন আকার ছোটো হলে হাইড্রেশন মাত্রা বেশি, আর হাইড্রেশন মাত্রা বেশি হলে জল বেশি নিয়ে নিচ্ছে মানে গতিবেগ কম হবে, আর গতিবেগ কম মানে মোলার পরিবাহিতা কম হবে, মোলার আয়নীয় পরিবাহিতা কম হবে। তাহলে সেই অর্ডারটা যদি আমরা দেখি, একটা অর্ডারটা দিয়ে দিচ্ছি দেখে নাও, সবচেয়ে বেশি H+ এর, তারপরে OH- এরও ক্ষেত্রে হবে, তারপরে Ba2+, বড় ক্যাটায়নগুলো রয়েছে Ba2+, Rb+, CS+, K+, Ag+, Na+, এই লিস্টটা একটু দেখে নেবে। তো এই হচ্ছে
আর বলে দিলাম যে ছোটো ক্যাটায়ন, সবচেয়ে ছোটো ক্যাটায়ন হচ্ছে H প্লাস, ওই এর পরিবাহিতা সবচেয়ে বেশি হবে। আর বাকি ক্যাটায়নগুলোর ক্ষেত্রে যত ছোটো ক্যাটায়ন হবে তার হাইড্রেশন মাত্রা বেশি, আর হাইড্রেশন মাত্রা বেশি মানে মানে বেশি জল নিয়ে নিচ্ছে মানে গতিবেগ কম, আর গতিবেগ কম মানে মোলার পরিবাহিতা কম। চলে আসি এবারে পরের পয়েন্টে, বিয়োজন মাত্রার সঙ্গে অসীম লঘুতায় মোলার পরিবাহিতার সম্পর্ক। এটা বিয়োজন মাত্রা মানে আলফা দ্বারা যদি আমরা প্রকাশ করি, আলফার সঙ্গে মোলার পরিবাহিতার সম্পর্ক হচ্ছে ল্যামডা এম সমান ল্যামডা 0 এম, ল্যামডা এম সমান ল্যামডা 0 এম। ল্যামডা এম হচ্ছে যে কোনো সি গাঢ়ত্বের মোলার পরিবাহিতা, আর ল্যামডা 0 এম হচ্ছে অসীম লঘুতায় মোলার পরিবাহিতা। এই অসীম লঘুতায় মোলার পরিবাহিতা এবং ল্যামডা এমের মান যদি দেওয়া থাকে বিয়োজন মাত্রা পেয়ে যাবো, বা বিয়োজন মাত্রার মান দেওয়া আছে, এবারে অসীম লঘুতায় মোলার মাত্রার মান দেওয়া আছে, ল্যামডা এমের মান পেয়ে যাবো। তাহলে যে কোনোভাবে একটা অঙ্ক করতে পারি। চলে আসি পরের পয়েন্টে, 16 নম্বর পয়েন্টে। এবার হচ্ছে এই তড়িৎ বিশ্লেষণ যখন হবে, যেটা বলছিলাম তড়িৎ বিশ্লেষণ মানে তড়িৎ প্রবাহ পাঠানো হলে তড়িৎ মানে রাসায়নিক শক্তি, রাসায়নিক বিক্রিয়া ঘটবে। সেই তড়িৎ বিশ্লেষণ করলে সবসময় কি হয়, তড়িৎ চালনা করলে তড়িৎ বিশ্লেষণ যন্ত্রে বা ভোল্টামিটার যন্ত্রে আমরা তড়িৎ বিশ্লেষণ করি, ক্যাটায়ন সবসময় ক্যাথোডের দিকে যায়। ক্যাটায়ন এটা মানে ক ক অ, ক্যাটায়ন এটা গুলিয়ে ফেলবে না, ক এর দিকে যায়, অ এর দিকে যায়, তাহলে ক্যাটায়ন ক্যাথোডের দিকে যায়। ক্যাটায়ন যেহেতু ইলেকট্রন ঘাটতি রয়েছে, সেই ইলেকট্রন গ্রহণ করবে, দিয়ে ধাতু উৎপন্ন করবে বা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে, কারণ ক্যাটায়নগুলো তো ধাতু হয়, তা ধাতু উৎপন্ন হবে বা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। আর অ্যানায়নটা কোন দিকে যাবে, অ্যানোডের দিকে যাবে, তাহলে অ্যানায়নে যদি ইলেকট্রন বেশি আছে সেই ইলেকট্রন বর্জন করে দিবে, বর্জন করে দিয়ে গ্যাস উৎপন্ন করবে। এর লিস্টটা একটু পরে দেখাচ্ছি, হ্যাঁ দেখে নিতে পারো যে ক্যাটায়ন ক্যাথোডের দিকে যায়, অ্যানায়ন অ্যানোডের দিকে যায়, দিয়ে ক্যাটায়ন ক্যাথোডে ধাতু বা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, আর অ্যানোডে গ্যাস উৎপন্ন হবে। একটা লিস্টের দিকে দেখো, লিস্টে আলোচনা করে দিচ্ছি। এই লিস্টে দেখো NaCl এর যদি আমরা জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করি, তাহলে NaCl এর জলীয় দ্রবণ করছি মানে এখানে কিন্তু Na প্লাসও রয়েছে, H প্লাস রয়েছে, কিন্তু H প্লাসের ইলেকট্রন গ্রহণ করে মুক্ত হওয়ার প্রবণতা বেশি। এইখানে H প্লাস ক্যাথোডে গিয়ে H2 উৎপন্ন হবে, আর Cl মাইনাস অ্যানোডে গিয়ে Cl2 গ্যাস উৎপন্ন করবে। আর যদি গলিত NaCl নেওয়া হয়, গলিত NaCl মানে জলের পরিমাণ, জল যদি না থাকে তাহলে কিন্তু ক্যাথোডে যাবে Na প্লাস, কারণ Na প্লাসের গাঢ়ত্ব বেশি হয়ে যাচ্ছে, তখন Na প্লাস কী হবে, জল নেই মানে Na প্লাস ক্যাথোডে গিয়ে Na মুক্ত হবে, আর তোমার হচ্ছে Cl মাইনাস অ্যানোডে গিয়ে Cl2 উৎপন্ন হবে। H2SO যদি নেওয়া হয় কী হবে, H প্লাস থাকবে, তাহলে H প্লাস ক্যাথোডে গিয়ে H2 উৎপন্ন করবে, H প্লাস প্লাস C থেকে H, আর দুটো H মিলে H2। আর OH মাইনাস SO4 2 মাইনাস ও অ্যানায়ন রয়েছে, OH মাইনাস ও রয়েছে, কিন্তু OH মাইনাসে ইলেকট্রন মুক্ত হওয়ার প্রবণতা বেশি, তাহলে OH মাইনাস ইলেকট্রন ছেড়ে দিয়ে অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে। লঘু HCl যদি নেওয়া হয় কী হবে, H প্লাস রয়েছে ক্যাটায়ন, ক্যাটাতে গিয়ে H প্লাস ক্যাথোডে গিয়ে H2 উৎপন্ন করবে, আর Cl মাইনাস অ্যানোডে গিয়ে Cl2 উৎপন্ন করবে। NaOH যদি নেওয়া হয় কী হবে, NaOH নিলে কী হবে, এখানে আমরা H প্লাস জল আছে মানে জলীয় দ্রবণ আছে মানে H প্লাস, Na প্লাসের তাকে আমরা বলেছি জলীয় দ্রবণ থাকলে Na প্লাসও থাকবে, H প্লাসও থাকবে, তাহলে H প্লাসের ইলেকট্রন মুক্ত হওয়ার প্রবণতা বেশি, তাহলে এইখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে আর অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে অ্যানোডে। NaOH এর ক্ষেত্রে আমরা গলিত যদি NaOH নেওয়া হয়, জলীয় NaOH নেওয়া হয়েছে, এবার গলিত NaOH নিলে কী হবে, সেই গলিত NaOH এর মধ্যে জল নেই, তাহলে সেখানে শুধুমাত্র Na প্লাস ক্যাথোডে গিয়ে Na উৎপন্ন হবে, আর অ্যানোডে গিয়ে অক্সিজেন উৎপন্ন হবে। AgNO3 হলে কী হবে, এখানে ক্যাটায়ন হচ্ছে Ag প্লাস, তাই Ag প্লাস ক্যাথোডে গিয়ে Ag মুক্ত হবে, সিলভার জমা হবে, ক্যাথোডের গায়ে সিলভার জমা হয়ে যাবে। আর অ্যানোডে কী হবে, NO3 মাইনাস আর OH মাইনাসের মধ্যে OH মাইনাস বলেছে আগে মুক্ত হবে, তাহলে OH মাইনাস অ্যানোডে গিয়ে অক্সিজেন মুক্ত হবে। CuSO4 একই রকম কী হবে, Cu2 প্লাস ক্যাথোডে গিয়ে Cu উৎপন্ন হবে, আর অ্যানোডে গিয়ে OH মাইনাস, এখানে কিন্তু সেই SO4 2 মাইনাস হয় না, সবসময় OH মাইনাসে ইলেকট্রন মুক্ত হওয়ার প্রবণতা বেশি, তাহলে OH মাইনাস কিন্তু ইলেকট্রন ছেড়ে দিয়ে অক্সিজেন গ্যাস তৈরি হবে। আর যদি কপার সালফেটে জলীয় দ্রবণ যদি আমরা কপার পাত ব্যবহার করি, এর আগে সব প্ল্যাটিনাম পাত তড়িৎদ্বার, প্ল্যাটিনাম হলে কিন্তু নিষ্ক্রিয় তড়িৎদ্বার, কারোর সঙ্গে বিক্রিয়া করে না, কিন্তু কপার তড়িৎদ্বার হলে সে নিজেই কিন্তু বিক্রিয়া ঘটে যাবে। সেইখানে ক্যাথোডে যেটা হয়, ক্যাথোডে যেরকম হয় স্বাভাবিকভাবে কপার Cu2 প্লাস ইলেকট্রন গ্রহণ করে Cu উৎপন্ন হবে, আর অ্যানোডে কিন্তু কপার ধাতুর পাত্রা একটা ইলেকট্রন ছেড়ে Cu2 প্লাস হয়ে যাবে, অর্থাৎ ক্যাথোডটা মোটা হয়ে যাবে, কপার জমা হয়ে যাবে, মোটা হয়ে যাবে, আর অ্যানোড পাত্রা কপার ক্ষয়প্রাপ্ত হয়ে সরু হয়ে যাবে। তাই এই লিস্টটা আমরা মাধ্যমিক লেভেলেও পড়েছিলাম কিছু, তাই লিস্টে ভালো করে দেখিয়ে দিয়েছি, একবার দেখে নেবে যে কিছুই নয়, জলীয় দ্রবণ থাকলে এখানে ধাতুগুলোর থেকে H প্লাসটা ক্যাথোডে মুক্ত হবে, আর অ্যানোডে তো OH মাইনাস মুক্ত হবে, আর মানে গলিত দ্রবণ থাকলে তখন ধাতুর পরিমাণটা আয়নের পরিমাণটা বেশি হওয়ার কারণে ওখানে ক্যাথোডে মুক্ত হবে, জলীয় দ্রবণ নেই বলে।
তাহলে এই লিস্টটা একটু দেখে নিবে। তাহলে চলে আসে আমরা যে পয়েন্টে আলোচনা করছিলাম যে তড়িৎ বিশ্লেষণ করলে কি হয়। তা তড়িৎ বিশ্লেষণ হয়ে গেল। এবার তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে যে উৎপন্ন হয় সেটা এবার ফ্যারাডে সূত্র অনুযায়ী আমরা জানতে পারবো। ফ্যারাডে সূত্র বলছে, ফ্যারাডে দুটো সূত্র, প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র। ফ্যারাডে প্রথম সূত্র বলছে যে তড়িৎদ্বারে উৎপন্ন পদার্থের ভর, তড়িৎদ্বারে যে উৎপন্ন পদার্থের ভর প্রবাহিত তড়িৎ পরিমাণের সমানুপাতিক। যতটা তড়িৎ পরিমাণ প্রবাহিত হবে তার পরিমাণের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ ডব্লু ভ্যারেজাজ হবে কিউ, ডব্লু ভ্যারেজাজ কিউ, এবার কিউ ভ্যারেজাজ চিহ্নটা তুলে দিলে যেটা আসবে ধ্রুবক আসবে জেড, জেডকে বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তো এটাই হচ্ছে স্বাভাবিক যে যত তড়িৎ পাঠানো হবে তত বেশি পরিমাণে ভর উৎপন্ন হবে ক্যাথোডে ব্যানোডে। এবার দ্বিতীয় সূত্র যেটা বলছে যে একই যদি আমরা ভিন্ন তড়িৎ বিশ্লেষণ নেই, তার মধ্যে একই পরিমাণ তড়িৎ চালনা করলে উৎপন্ন পদার্থগুলির ভর তার নিজ নিজ রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক। তার দুটো সূত্র একবার ডিটেলসে লেখা আছে, একবার দেখে নাও। প্রথম সূত্র হচ্ছে উৎপন্ন পদার্থের ভর তড়িৎ পরিমাণের সমানুপাতিক, ডব্লু ভাইজাজ কিউ, ডব্লু সমান জেড কিউ। দ্বিতীয় সূত্র বলছে যে বিভিন্ন যদি তড়িৎ বিশ্লেষণ নেওয়া হয় তাদের যদি একই পরিমাণ তড়িৎ পাঠানো হয় তাহলে কি হবে, তখন বলছে যে নিজ নিজে দুটো ভিন্ন ভিন্ন তড়িৎদ্বারে যে আলাদা আলাদা ধাতু উৎপন্ন হবে কার সঙ্গে সমানুপাতিক, তাদের নিজ নিজ রাসায়নিক তুল্যাঙ্কের সঙ্গে সমানুপাতিক। তাহলে সেইখানে সূত্রটা দেখো, W1/W2 সমান E1/E2, W1/W2 সমান E1/E2। এই দুটো সূত্রকে কাজে লাগিয়ে আমরা দেখতে পাবো বিভিন্ন কোশ্চেন থাকবে। দেখো কোশ্চেনটা 18 নম্বর কোশ্চেনে কী লেখা আছে। এবার হচ্ছে একটা যৌগে কত ফ্যারাডে তড়িৎ প্রয়োজন, কত কারেন্ট প্রয়োজন, কত ফ্যারাডে বা কত কুলম কারেন্ট প্রয়োজন, সেটা আমরা বেশি ক্যালকুলেশন না করে অল্পভাবে কিভাবে বলতে পারি। দেখো সহজ করে বলে দেওয়ার চেষ্টা করেছি যে কোনো যৌগের ধাতুর জারণ সংখ্যার পার্থক্য যত হবে, জারণ সংখ্যা আমরা যদি পার্থক্য নির্ণয় করে নিতে পারি তাহলে তত ফ্যারাডে তড়িৎ লাগবে। যত জারণ সংখ্যার পার্থক্য হবে তত ফ্যারাডে তড়িৎ লাগবে। আর 1 ফ্যারাডে মানে আমরা কত জানি, 96,500 কুলম। তাহলে কুলম্বে বললে 96,500 দিয়ে গুণ করে দেবো, আর ফ্যারাডে বললে ফ্যারাডে বসিয়ে দেবো। দেখো একটা এক্সাম্পল দেখো, LCl3 থেকে এল, তাহলে LCl3 মধ্যে এল কত জারণ অবস্থা রয়েছে, +3 অবস্থা রয়েছে, আর এল এ জারণ সংখ্যা 0, তাহলে জারণ সংখ্যার পার্থক্য কত, 3 থেকে 0 মানে 3, তাহলে অবশ্যই এখানে হবে 3 ফ্যারাডে লাগবে। তাহলে যদি বলে 1 মোল LCl থেকে এল উৎপন্ন করতে কত ফ্যারাডে লাগবে, আমরা উত্তর অবশ্যই সঙ্গে সঙ্গে বলে দেবো 3 ফ্যারাডে। যদি বলে L2O3 থেকে এল উৎপন্ন করতে কত ফ্যারাডে লাগবে, তাহলে এখানে এল এর ক্ষেত্রে জারণ সংখ্যা 3 হলেও এখানে দুটো এল রয়েছে, তার দুটো এল মানে +6, তাহলে +6 থেকে 0 মানে 6 ফ্যারাডে লাগবে, তাহলে এখানে হবে 6 ফ্যারাডে, তা দুটো এল এর জন্য 6 ফ্যারাডে। চলে আসি পরের ক্ষেত্রে KMnO4। KMnO4 এর ক্ষেত্রে কী হবে, KMnO4 দেখো KMnO4 এ Mn এর জারণ সংখ্যা +7। এই জারণ সংখ্যা কী করে নিয়ে করবো এটা শিখতে হবে। জারণ সংখ্যা তো পটাশিয়ামের +1 আর অক্সিজেনের -2 করে হয়, তাহলে -2 × 4 মানে 8, তাহলে টোটাল কিন্তু 0 হবে। তাহলে টোটাল যদি 0 হয় তাহলে Mn এর জারণ সংখ্যা হবে +7। তো Mn এর জারণ সংখ্যা +7, আর অ্যাসিড মাধ্যমে যদি হয় KMnO4, এখানে H+ দেওয়া আছে, অ্যাসিড মাধ্যম বলে Mn2+ হয়, ক্ষার মাধ্যম হলে কিন্তু আলাদা রকম হবে। তাহলে KMnO4 এই অ্যাসিড মাধ্যমে Mn2+ হয়, তাহলে জারণ সংখ্যার পার্থক্য কত হবে, +7 থেকে +2, +7 থেকে +2 মানে কত জারণ সংখ্যার পার্থক্য 5, তাহলে অবশ্যই লাগবে 5 ফ্যারাডে। এবারে যদি চলে আসছি Cr2O7 2-, একটা ডাইক্রোমেট K2Cr2O7, যেটা Cr2O7 2-, সেখান থেকে যদি ক্রোমিয়াম Cr3+ যদি হয় অ্যাসিড মাধ্যমে, এটা অ্যাসিড মাধ্যম হলে হয়, অ্যাসিড মাধ্যমে হলে কী হবে, দেখো জারণ সংখ্যার পার্থক্য দেখো, জারণ সংখ্যার পার্থক্য হচ্ছে এখানে ক্রোমিয়ামের দুটো ক্রোমিয়ামের জন্য +12, ওখানে 7 × 14 -2 মানে +12, আর এখানে দুটো ক্রোমিয়ামের জন্য কত হবে 2Cr3 + 2 × 6 মানে 6, তাহলে জারণ সংখ্যার পার্থক্য কত, +12 থেকে +6 মানে কত 6 পার্থক্য, তাহলে অবশ্যই লাগবে 6 ফ্যারাডে। এইভাবে যে কোনো কোশ্চেনে আমরা অল্প কিছুর মাধ্যমে বলে দেবো। আরেকটা দেখো দেওয়া আছে KMnO4 থেকে ক্ষার মাধ্যমে, ক্ষার মাধ্যম হলে কী হবে, ক্ষার মাধ্যমে KMnO4- OH- MnO2 হয়। তবে এই ক্ষার মাধ্যমে প্রথমে কিন্তু ম্যাঙ্গানেট মানে পারম্যাঙ্গানেট থেকে ম্যাঙ্গানেট হয় MnO4 2-, আবার কিছুক্ষণ পরে সেটা আবার MnO2 হয়ে যায়। তা সেইখানে ক্ষার মাধ্যম হলে কোশ্চেন দেখে আমরা উত্তরগুলো করব। ক্ষার মাধ্যম হলে প্রথমে আমরা MnO4 2- হয়, সেখান থেকে MnO2 হয়ে যায়। তাহলে আমরা লাস্টেই দেখাচ্ছি KMnO4 থেকে OH- দিলে MnO2 হয়। তা জারণ সংখ্যার পার্থক্য কত হবে, জারণ সংখ্যা +7 থেকে +4, তাহলে জারণ সংখ্যা 3, তাহলে অবশ্যই 3 ফ্যারাডে লাগবে। এবার এরকম একটা কোশ্চেন বারবার এসছে, যে Al2O3 থেকে Al2O3 থেকে এল উৎপন্ন করতে কত ফ্যারাডে লাগবে, আমরা একটু আগে মনে রেখে দিয়েছি 6 ফ্যারাডে, দুটো এল হয়েছে 6 ফ্যারাডে।
এবার এটা দিয়ে গ্রাম দিয়ে জিজ্ঞেস করে, এবারে গ্রাম মানে এল এর ভর কত 27 করে হয়, তার দুটো এল ভর মানে 54, এটা কিন্তু একটা এল এর ভর 27, তার দুটো এল এর ভর 54, তাহলে 54 গ্রাম এল উৎপন্ন করতে 6 ফ্যাটে তড়িৎ লাগবে, তাহলে 36 গ্রাম উৎপন্ন করতে কত লাগবে, তা সরল করলে কত 6/54 × 36, তাহলে হবে 4 ফ্যারাডে। তো এরকম কোশ্চেনগুলো কিন্তু প্রায় কিন্তু থাকবে, তো এই কোশ্চেনগুলো আমরা আলোচনা করে দিলাম। যদি বুঝতে সমস্যা হয় কারোর আমার কমেন্ট করে জানাবে, আমি আবার আলোচনা করে দেবো ছোট্ট করে। এবারে চলে আসি অঙ্কের করতে, মানে অঙ্কের করার সূত্র। অঙ্ক করতে এই চ্যাপ্টারতে অঙ্ক যদি করতে হয় কী সূত্র থাকবে, তাহলে সূত্রগুলো এক জায়গায় আমরা তুলে দিয়েছি। তার আগে একটা সম্পর্ক দেখো, জেড এবং ইর সম্পর্ক। জেড এবং ই, জেড হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, ই হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক। তো এই দুটো সম্পর্ক জানতে গেলে আমরা ফ্যারাডের সূত্রকে কাজে লাগাবো। তাহলে ফ্যারাডের প্রথম সূত্র অনুযায়ী আমরা কি জানি, ডব্লু সমান জেড কিউ। আর ফ্যারাডের প্রথম এবং দ্বিতীয় সূত্রকে যদি কম্বাইন করে দেই, প্রথমে আর দ্বিতীয় সূত্রকে কম্বাইন করে দিই, দেখো কী আসবে, ডব্লু সমান হবে কিউ ই/এফ। কী করে, কারণ ডব্লু হয়ে যা কিউ ছিল আর ই ছিল, তাহলে কিউ ই এবার সমানুপাতিক চিহ্ন তুলে দিলে ধ্রুবক আসবে, 1/f চলে এসছে, তাহলে ডব্লু সমান কিউ ই/এফ। তো এই দুটো সূত্রকে যদি আমরা মিলিয়ে দিই, দুটোই ডব্লু রয়েছে, তাহলে মিলতে তাহলে হবে জেড কিউ সমান হবে কিউ ই/এফ, অর্থাৎ কিউ কিউ কেটে যাবে, কেটে গেলে দাঁড়াবে জেড সমান ই/এফ, অর্থাৎ তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক সমান রাসায়নিক তুল্যাঙ্ক বাই ফ্যারাডে, মানে রাসায়নিক তুল্যাঙ্ক মানে তুল্যাঙ্কবার, মানে ই মানে তুল্যাঙ্কবার, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জেড, তাহলে জেড সমান হবে রাসায়নিক তুল্যাঙ্ক বাই ফ্যারাডে। এই জেটের আমরা এককও বলে দিতে পারবো, কারণ জেটের একক কী হবে, ডব্লু/কিউ, জেটের একক হচ্ছে ডব্লু বাই, যদি কী হয় ডব্লুর একক হচ্ছে আমরা গ্রাম, আর কি হচ্ছে কুলম, গ্রাম কুলম ইনভার্স, ডব্লু এখান থেকে পেয়ে গ্রাম কুলম ইনভার্স। এবারে চলে আসি অঙ্কের সূত্র। অঙ্কের সূত্র হচ্ছে এখান থেকে যে তিনটে অঙ্ক পড়ে, তিনটেই সূত্র এক জায়গায় তুলে দিয়েছি। দেখো একটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা থেকে অঙ্ক পড়তে পারে, কে সমান 1/r × L/A, এই সূত্র মনে রাখবে। আর তুল্যাঙ্ক পরিবাহিতা বা মোলার পরিবাহিতা থেকে অঙ্ক থাকতে পারে, মোলার পরিবাহিতা ল্যামডা m সমান k × 1000/m, মানে দুটোকে মিলিয়েও পড়তে পারে। আর তুল্যাঙ্ক পরিবাহিতা সমান ল্যামডা সমান k × 1000/n, এই আলোচনা করেছি। আর আরেকটা যেটা ফ্যারাডের সূত্র থেকে অঙ্ক, তাহলে ফ্যারাডের সূত্র থেকে অঙ্ক থাকলে কী হবে, ডব্লু সমান কিউ ই/এফ, কিউ ই/এ, কিউ মানে তড়িতের পরিমাণ, এই তড়িতের পরিমাণকে আমরা যদি আর একটু সরল করে দিই, আইটি, কিউ সমান হচ্ছে আইটি, আই মানে প্রবাহমাত্রা আর টি মানে সময়, তাহলে প্রবাহমাত্রা ইন্টু সময় ইন্টু ই/এফ। তো এই সূত্রটাকে বসিয়ে দিলে আমরা ফ্যারাডের সূত্র থেকে অঙ্ক করতে পারবো। অঙ্কগুলো কটা দেখানো আছে, দেখো অঙ্কগুলোর দিকে তাকাও। আমরা একটু আগে বলছিলাম কোল রাসের সূত্র থেকে অঙ্ক থাকবে, আমরা অ্যাসিটিক অ্যাসিড বা NH4OH করতে পারি। দেখো এখানে থেকে NH4Cl এর তুল্যাঙ্কবার দিয়ে অসীম লঘুতার মোলাপতা দেওয়া আছে, NaCl দেওয়া আছে, NOH দেওয়া আছে, আর আমাকে নির্ণয় করতে বলেছে NH4OH। তাহলে NH4OH এর NH4+ এবং OH- দরকার। দেখো এইটা করতে গেলে আমাকে কিচ্ছু ভাবার দরকার নেই, দুটো যোগ হবে, একটা বিয়োগ হবে। এবার কোন দুটো যোগ হবে, বলতে আমাদের NH4+ লাগবে, NH4OH এর NH4+ লাগবে। NH4+ কার মধ্যে রয়েছে, NH4Cl এর মধ্যে রয়েছে। আর OH- কার মধ্যে রয়েছে, OH- NaOH এর মধ্যে রয়েছে। তাহলে এই দুটো অবশ্যই যোগ হবে, তাহলে আমাকে দুটো যোগ করতেই হবে, দুজনের অসীম লঘুতা মোলাতা যোগ করতে হবে, আর একটা বিয়োগ হবে। তাহলে কোন দুটো যোগ হবে তুমি তাকালেই বলে দিতে পারবে। কী করে, আমার NH4OH এর তুল্যাঙ্ক ভার লাগবে অসীম লঘুতায়, তাহলে NH4+ কোথার কার মধ্যে রয়েছে, NH4Cl এর মধ্যে রয়েছে। OH- দরকার, OH- কার মধ্যে, NaOH এর মধ্যে রয়েছে। তাহলে NH4Cl এর λ0m এবং NaOH এর λ0m যোগ হবে, আর সেখান থেকে NaCl এর বাদ যাবে। তাই সেইটুকুই করা হয়েছে। দেখো NH4Cl হচ্ছে 149 আর NaOH এর হচ্ছে 280, তো যোগ হয়েছে, আর NaCl এরটা বিয়োগ হয়েছে 126, বিয়োগ করলে যেটা দাঁড়াচ্ছে 303 সিমেন্স সেমি স্কয়ার মৌল ইনভার্স। কিছুই নাই, একই রকম তোমরা পেয়ে যাবে অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে করতে পারবে। তাহলে অ্যাসিটিক অ্যাসিডের করতে গেলে এই একই রকম তিনটা লবণের আমরা তিনটা যৌগের আমাদের অসীম লঘুতা মোলাপয়তা দেওয়া আছে। তাহলে কী হবে বলো দেখি, তাহলে যেটা অ্যাসিটিক অ্যাসিডের CH3COO- এবং H+ লাগবে, তাহলে CH3COO- রয়েছে CH3COON এর মধ্যে, তাহলে এটা যোগ হবে, কার সঙ্গে যোগ হবে, H+ কার মধ্যে রয়েছে, HCl এর মধ্যে। তাহলে HCl এবং CH3COON এর অসীম লঘুতা মোলাপয়তা যোগ হবে, সেখান থেকে NaCl বাদ যাবে। তাহলে সরল করলে যেটা পাবো আমরা 390 সিমেন্স সেমি স্কয়ার মৌল ইনভার্স বলে দিলাম। এইবারে যেটা আমাদের হবে, যেটা বলেছিলাম যে আপেক্ষিক পরিবাহিতা এবং তুল্যাঙ্ক পরিবাহিতা থেকে অঙ্ক, এই অঙ্কটা কেমন থাকবে দেখো, দেওয়া আছে 0.1 মোলার KCl, দ্রবণে একটি পরিবাহিতা কোষের রোধ দেওয়া আছে 80 ওহম, মানে আর দেওয়া আছে, কোষ ধ্রুবকের মান দেওয়া আছে, L/A এর মান দেওয়া আছে। তাহলে মোলার পরিবাহিতা কত হবে, তাহলে মোলার পরিবাহিতা আমাদের রাশিমালা হচ্ছে, আমাদের জেনে নিতে হবে সঙ্গে সঙ্গে, মোলার পরিবাহিতা রাশিমালা হচ্ছে λ m সমান 1000 × 1000 K × 1000/m।
তাহলে কে এর মানটা এবার আমাকে নির্ণয় করে ফেলতে হবে। কে সমান আমরা কী জানি, কে সমান হচ্ছে 1/r ইন্টু L/a। কে সমান যেটা হচ্ছে 1/r ইন্টু L/a। তো 1/k এর জায়গায় আমরা মানে মান বের করতে গেলে 1/r, আর এর মান আমাদের কত দেওয়া আছে 80, তাহলে আর এর জায়গায় আমরা বলবো 80। আর L/a এর কোষ ধ্রুবকের মান কত দেওয়া আছে 1, কোষ ধ্রুবকের মান 1 বসাবো, তাহলে সরল করলে যেটা আসবে কে এর মান 1/80। আর সেটাই আমরা ল্যামডা এম এর সমীকরণে বসিয়ে দেবো। ল্যামডা এম সমান 1000, 1000 থাকলো, কে এর মান 1/80, আর এম কত গাঢ়ত্ব দেওয়া আছে 0.1। খুব সহজ অঙ্ক, কিছুই নাই, প্রথমে কে বের করলে তারপরে কেটার মানটা ল্যামডা এমে বসিয়ে দিলে, কারণ আমাকে ল্যামডা এমই জানতে চেয়েছে মানে মোলার পরিবাহিতার মান, তাহলে বসিয়ে দিলেই পেয়ে যাবো। তাহলে কত আসছে 125। বোঝা গেছে নিশ্চয়ই, দুটো সম্পর্ক মনে থাকলেই করতে পারেন। আর একটা অঙ্ক দিয়ে চলে আসো। একটা পরিবাহিতা কোষের প্ল্যাটিনাম তড়িৎদ্বারের মধ্যে দূরত্ব দেওয়া আছে 2 এবং প্রতিটা তড়িৎদ্বারের প্রস্থচ্ছেদ দেওয়া আছে 4 সেমি স্কোয়ার, মানে এল এর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, এলও দেওয়া আছে, এ দেওয়া আছে, আর কোষটিকে গাঢ়ত্ব দেওয়া আছে 0.4, পূর্ণ করলে রোধও দেওয়া আছে। তাহলে মোলার পরিবাহিতা কত হবে? তাহলে একই রকম মোলার পরিবাহিতা রাশিমালা কি, ল্যামডা এম সমান কে ইন্টু 1000/m। তো এই সমীকরণে বসাতে হবে। তাহলে আগে কেটা বের করে নিতে হবে। কে এর রাশিমালা হচ্ছে 1/r ইন্টু L/a, এইটা রাশি আমরা সবাই জানি। হ্যাঁ, তাহলে কে এর বের করতে হলে আর এর মান বসাবো। আর এর মান কত দেওয়া আছে আমাদের, আর এর মান দেওয়া আছে 25 ওহম, তাহলে আর এর জায়গায় 25 বসাবো। আর এল এর মান কত দেওয়া আছে, এল হচ্ছে দূরত্ব দেওয়া আছে 2 বসাবো। আর এ কত দেওয়া আছে, এর মান দেওয়া আছে দেখো 4, তাহলে সবই একই ইউনিটে দেওয়া আছে, ইউনিটগুলো আলাদা থাকলে চেঞ্জ করে নিতে হতো। তাহলে বসালেই কে পেয়ে যাচ্ছি, আর কে এর মানটা এখানে বসিয়ে দিচ্ছি। কে এর মানটা বেড়েছে 0.02, আর 1000, এম এর মান হচ্ছে 0.4, বসালে আসবে 50 সিমেন্স সেমি স্কোয়ার মৌলিক ব্যাস। তাহলে হয়ে গেল, কিছুই অঙ্ক নেই। তাহলে অঙ্কগুলো একটু ভালো করে বোঝে নেওয়ার চেষ্টা করবে। চলে আসি লাস্ট অঙ্ক, ফ্যারাডের সূত্র থেকে অঙ্ক। আমরা বলেছিলাম ফ্যারাডের সূত্র থেকে অঙ্ক পড়বে। তাহলে ফ্যারাডের সূত্র অঙ্ক থাকতে গেলে আমাদের সূত্রটা কি, ডব্লিউ সমান ITE/F বা QE/F। তাহলে আই মানে প্রবাহমাত্রা, টি মানে সময়, ই মানে তুল্যাঙ্ক ভার। তাহলে AgNO3 জলীয় দ্রবণের মধ্য দিয়ে 3 অ্যাম্পিয়ার তড়িৎ পাঠানো হচ্ছে, মানে আইয়ের মান 3 অ্যাম্পিয়ার দেওয়া আছে। 10 মিনিট, এই মিনিট মানে সেকেন্ড করে নিতে হবে, 10 মিনিট ধরে চালনা করা হচ্ছে, করলে এত গ্রাম Ag উৎপন্ন হয়, মানে ডব্লিউর মান দেওয়া আছে। তাহলে রাসায়নিক তুল্যাঙ্ক কত, মানে রাসায়নিক তুল্যাঙ্ক মানে যে ই কত, আর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক মানে জেড কত। তাহলে আমাকে আগে ইর মানটা বের তাহলে আমাদের ডব্লিউ সমান QE/F বা ITE/F। তাহলে আইয়ের মান আমরা বসাবো 3-এর জায়গায়, আই জায়গায় 3, আর টির জায়গায় কিন্তু বসাবো 10 × 60। এই 10 × 60 কেন, কারণ এখানে মিনিট দেওয়া আছে, এখানে সেকেন্ড করে নিতে হবে, 10 × 60। আর ই তো থাকবে। আর এফ এর মান হচ্ছে আমরা জানি 96,500, তাহলে সরল করলে যেটা আসবে 108.03, ই সমান হবে 108.03। তো বস দেখো, একটু দেখে নেওয়ার চেষ্টা করো। তাহলে ই পেয়ে গেল। এবার ই যেহেতু আমাদের তুল্যাঙ্ক ভার, যেহেতু উপরে ভর নিচে ভর, এর একক থাকে না, তবে অঙ্কের ক্ষেত্রে আমরা একক ব্যবহার করতেই পারি, কোনো সমস্যা নেই, কিন্তু এর অ্যাকচুয়ালি একক নেই। হ্যাঁ, আমরা একক এখন গ্রাম ব্যবহার করতে পারি। এবারে চলে যাচ্ছে জেড, কী করে পাবো আমরা জেড, যে কোনোভাবেই পেতে পারি। জেড সমান W/Q থেকেও পেতে পারি, আর জেড সমান E/F থেকেও পেতে পারি। আমরা E/F এর মান দিয়ে বসিয়ে দেবো। ইর মান পেয়েছে 108.03, আর এফ এর মান হচ্ছে 96,500। তাহলে সরল করলে যেটা আসবে ওই 0.00119 গ্রাম পার কুলম। কেন, যেটির একক হচ্ছে গ্রাম পার কুলম। তো এই হচ্ছে আমাদের মোটামুটি কন্ডাক্ট্যান্স এবং তড়িৎ বিশ্লেষণের যে পুরো সম্পূর্ণ তথ্য, কোনো কিছুই বাদ দেওয়া হয়নি, সব কিছুই আলোচনা করা হয়েছে। এই অল্প সময়ের মধ্যে সব কিছু ডিটেলসে আলোচনা করে দেওয়া হয়েছে, সবাই সহজ করে বোঝানোর চেষ্টা করে যতটা সম্ভব। তারপরেও যদি কারো বোঝার সমস্যা থাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবে, আমি একটু করে আলোচনা করার চেষ্টা করব। এরপরে এই চ্যাপ্টারই আর একটা ভিডিও থাকবে, যেটা আমাদের ওই গ্যালভানিয়া কোর্স থেকে, সেটা একটা ভিডিওতেই কমপ্লিট করা হবে। তাহলে এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দুটো করে ভিডিও দেওয়া হবে, এবং এরপরে আমরা সাজেস্টিভ কোশ্চেন অ্যান্সার আলোচনা করা হবে। মানে কোশ্চেন তো অলরেডি আমরা ডিসকাস করেছি কিছু কোশ্চেন, এবার সম্পূর্ণ কোশ্চেন আলোচনা করা হবে কোশ্চেনের উপর। সবাইকে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। আর ভিডিওটি যদি কাজে লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবে এবং কমেন্ট করবে। সবাইকে শুভ বিজয়ার শুভেচ্ছা জানাই।